নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমার সাথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ গল্প পড়ে শোনাচ্ছি। আজকের গল্পের নাম রোমান্স। লিখেছেন প্রখ্যাত অধ্যাপিকা লেখিকা বাণী বসু। অবসরের জীবনে ধীরে সুস্থে রয়ে বসে উপভোগ করার মতো জিনিসের অভাব আর জারি থাক অতীশ ভট্টাচার্যের অন্তত নেই। শীতের ঘুম, তৃতীয় কাপ চা, হরেক রকমের বই, পত্র পত্রিকা, মর্নিং ওয়াক, ইচ্ছে হলে থিয়েটার সিনেমা, ইচ্ছে হলে বাড়ি বসে যৌবনকালের বাংলা গান কিংবা শুধু টিভির স্ক্রিনে আলগা করে চোখ ফেলে বসে থাকা, কিংবা পুরনো বন্ধুদের নিয়ে আড্ডা জমানো। পুরো যৌবনটা কেটেছে ছোটাছুটি করে, একটু বেশি করে বিছানায় গড়ানো, সেটাও যেন একটা আলাদা উপভোগের স্বাদ বয়ে আনে। ধরো মাঘ মাসের ভোর 6টা, কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। তা তেমন শীত হতভাগা কলকাতাতে আর পড়ে না, তবু ভোরের দিকটা ওরই মধ্যে একটু জমজমাট, জলযোগের পয়োধি মার্কা হয়ে থাকে। তা এতদিন তো সে পয়োধি চাকবার সুযোগ পাওয়া যায়নি। অফিসের আগের আবশ্যিক প্রাতকৃত্যগুলো তো ধতক্তা মার পেরেক জাতীয় ছিল। এখন অতীশ ঘাপটি মেরে থাকেন, মাথার অর্ধেকটা অবধি বালাপোষ চাপা দিয়ে। জয়া উঠে পড়েছে টের পান। কেমন একটা অবৈধ প্রেমের রোমাঞ্চ নিয়ে বালাপোষের মধ্যে আরো ঘন হয়ে যেতে থাকেন তিনি। জয়ার উঠে পড়ার মধ্যে আগেকার সেই তড়াক ভাবটা আর নেই। একবার দুবার এপাশ ওপাশ করলো, হাউ হাউ করে গোটা 5 খাই তুলল, পটপট করে কটা আঙুল মটকালো, তারপর এক পা লেপের ভেতরে, এক পা লেপের বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে। তুমি কি কুমিরডাঙ্গা খেলছো? পিটপিট করে চোখ খুলে সোদা সোদা গলায় অতীশ প্রশ্নটা ছোড়েন। আমার দুঃখ তুমি কি আর বুঝবে? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলেন জয়া। অবসর তোমারই হয়েছে, আমার তো আর হয়নি। সমাজ, সংসার, আত্মীয় স্বজন, লোকজন, নিজের ছেলে মেয়ে পর্যন্ত স্বার্থপর। চোখ যতদিন না উল্টোচ্ছি কারো চোখ ফুটবে না। এক্ষুনি গিয়ে রামধনকে তুলতে হবে দুধ আনার জন্যে। কত করে বললুম বাড়িতে দিয়ে যাবে, ব্যবস্থা করো। তা কটা পয়সার জন্যে? এখন ওই বুড়ো মানুষটা কদিন বা আছে, ওকে তুলে পাঠাও। মেয়ে তো নামেই আধুনিকা। আমি মা হয়ে অনুমতি দিচ্ছি। তুই দুধ আনতে যা, মুদির দোকানে যা, কিছু হবে না। না তার মান যায়। মুদির সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে সময় জ্ঞান থাকে না। কি না জনসংযোগ করছি তৃণমূল স্তরে। এদিকে 250 চিনি নিয়ে আয় তোরে বললেই শ্রেণী চৈতন্য বেরিয়ে পড়ে। আচ্ছা মা, তুমি একটা যুবতী মেয়েকে মুদির দোকানে পাঠাচ্ছ? বলতে বলতেই জয়া ঘর পেরিয়ে, দালান পেরিয়ে ওদিকে। কলঘরের দরজা বন্ধ হবার আওয়াজ। অতীশ আবার বালিশে মুখ গুজে জয়ার ফেলে যাওয়া ভাষণের টুকরো টাকরা শব্দ চাকতে থাকেন। জয়ার আগে এত কথার বাঁধনি ছিল না। এ বাঁধনি ছিল জয়ার মায়ের কথাবার্তায়। তিনি চলে গেছেন, ভাষণগুলি মেয়ের কাছে ফেলে গেছেন। চোখ না উল্টোলে চোখ ফুটবে না। কটা পয়সার জন্যে মুদির সঙ্গে সুখ দুঃখের গল্প, কেমন লাগসই ছবির মতো শব্দগুলো।
2-3 বছর আগের হলে এমন ভোর পার হওয়া দৌড়নো লাক্সই ছবির মতো শব্দগুলি। 2-3 বছর আগে হলে এমন ভোর পার হওয়া দৌড়ন্ত সকালে বিছানা মুড়ি দিয়ে শব্দের ছবিটা উপভোগ করা যেত। তবে অতীশের সবচেয়ে পছন্দের জিনিস হলো পুরানো বন্ধুদের আসা যাওয়া এবং তাদের সঙ্গে অতীতচারণ। শীতের বেলাটা ধরো মোড়ে মোড়ে আসছে। আশপাশের বাড়ির আলসেতে ন্যাড়া বোচা গাছগুলোর গায়ে মরাটে আলো, একেবারে বাসি মরার রং। এই সময়টা যতই চায়ের সঙ্গে মুছমুছে মুড়ি কড়াইশুঁটি রেখে যাক জয়া, মনটা কেমন খারাপ খারাপ করে। মরা আলোর সঙ্গে কেমন একটা তাদাত্ম্য এসে যায়। আয়না দেখতে ইচ্ছে হয়। মাথার ফাঁকা অংশটাতে আঙুল চলে যায়। নিজের হাত পা ধড় মুন্ডু সব যেন ধোপার বাড়ি যাওয়ার যোগ্য ময়লা পুরনো কাপড়ের মতো লাগতে থাকে। এই সময়ে যেমন আজ বেলটা যদি মধুর সুরে বাজে এবং দরজা খুলে বাসন মাজুনি ঝোল্লার মায়ের বদলে শোভনাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক মুখ হাসি নিয়ে, তবে তার চেয়ে খুশির জিনিস আর কি হতে পারে? বুকটা চিতিয়ে অতীশ বলে ওঠেন, যাকরে শোভন, এবারের মতো বাঁচিয়ে দিলি। আর একটু হলেই আত্মহত্যা করতে যাচ্ছিল। তা সেই রকমই চেহারাই করেছেন বটে, মুখ যেন খ্যাংরা ঝাঁটা, খোকসের মতো নখ। ও জয়া, তোর কর্তার বোধ হয় নেল পালিশ পরবার শখ হয়েছে রে, শোভনা চেঁচালো। জয়া সিঁড়ির মোড় থেকে রেলিং বুকে চেপে ঝুঁকে পড়েন। আরে আসুন আসুন। ঠিক বলছ তো? আসবো না? চা দেবার ভয়ে নুকিয়ে পড়বে? শোভন ঘন্টায় ঘন্টায় চা খান। কবে জয়া থিয়েটারের টিকিট কাটা থাকায় পাড়ার বান্ধবীর সঙ্গে চলে গিয়েছিল বহুবার ক্ষমা চেয়ে, এবং দারুণ নাটকটা বাদ দিতে না পারার জন্য লজ্জিত হয়ে শোভন আজও সে কথা তুলে খোঁটা দিতে ছাড়েন না। জয়া বললেন, দেখুন, অর্ধেকটা প্রকাশিত হয়ে রয়েছে, পুরোটা হলে না হয় আপনার বস্তা পচা ঝগড়াটা শুরু করবেন। গ্যাসে অলরেডি জল বসিয়ে এসেছি। সর্বনাশ, সেবার গৃহত্যাগ করেছিল, এবার কি গৃহদাহ? এরই মধ্যে নিচের কোনো একখানা ঘর থেকে বেরিয়ে ঝিলিক হাত নেড়ে বলল, ও বাবা মা কাকু, তোমাদের ভলিউম একটু কমাও, নইলে ওপরে যাও। ওপারে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করছি। ভলিউম তো বেশ কমিয়েছি রে, শোভন বললেন। 5.5 কেজি কমিয়েছে। ডাক্তার বলছে। আহা, বুঝতে পারছো না যেন? দেহের নয়, গলার। নবটা একটু ঘোরাও। বলে ঝিলিক পর্দা সরিয়ে আধো অন্ধকার ঘরটার মধ্যে সেদিয়ে গেল। 2 দম্পতি মেয়ের কাছে থেকে বকুনি খেয়ে কাঁচুমাচু মুখে উপরে উঠে গেলেন। জয়া বললেন, চলুন আমরা বারান্দায় গিয়ে বসি। আপনারা বসুন গিয়ে, আমি চাটা নিয়ে আসছি। বারান্দায় ভালো করে গুছিয়ে বসে শোভন বললেন, ঝিলিকটা কি এমন রাজকার্য করছে রে? কোচিং ক্লাস খুলেছে নাকি? ঘরের আধা অন্ধকারের মধ্যে জোড়া জোড়া চোখ জলজল করছে বলে মনে হলো যেন বনের মধ্যে বন বিড়ালদের সভা বসেছে। যা বলেছিস, অতীশ সাই দিলেন। ওয়াইল্ড একেবারে। বলেন কি, চেয়ার টেবিল ভাঙে নাকি? শোভনা ঘাবড়ে গেছেন। ভাঙেনি এখনো, তবে ভাঙলেই হলো, যা জোরে চাপড়ায়।
জয়া একটা জাম্বো সাইজের ফ্লাস্ক নিয়ে ঢুকলেন। শোভনা গলা নামিয়ে বললেন, হ্যাঁ রে জয়া, ড্রাগ ফাগ খায় না তো? বিশ্রী একটা গন্ধ পেলুম যেন। জয়া বললেন, অতটা বোধ হয় না, ড্রাগ নিবারণী সমিতি নাকি একটা করেছে যে। কি জানি, শোভনা বলে উঠলেন, পুলিশেরও তো চুরি ডাকাতি করার কথা না, মানছে কি? আসলে গাজার গন্ধটায় একজনের দৌলতে আমার চেনা কিনা। বিয়ে থা দে, বিয়ে থা দে, শোভন দরাজ গলায় বলে উঠলেন। শোভনার গাজা প্রসঙ্গটা চাপা দেবার জন্যে কি না কে জানে। বিয়ে কি আজকালকার ছেলেপুলেদের কেউ দেয় রে? বিয়ে আজকাল করে। অতীশের নিঃশ্বাস পড়ল। শোভনা বললেন, হ্যাঁ, আপনার মতো আগেকার ছেলেপুলেদের বিয়েই যেন কেউ ঘাড়ে ধরে দিয়েছিল। হেদুয়ার মোড়ে পিত্তেশ বসন্ত কেবিন আধখানা কবিরাজি কি কফি হাউজে 3.5 কাপ কফি নিয়ে টানা 3-4 ঘন্টা, এলিটে ফেয়ারওয়েল টু আর্মস, রূপবাণীতে জংলি, এসব যেন আর আমরা জানি না। জানো তো দেখছি অনেক কিছুই, কিন্তু ম্যাডাম, ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া কি এত ডিটেল জানা যায়? অতীশের কথায় জয়া হাততালি দিয়ে হেসে উঠল। খাপ খুলব নাকি? শোভনা সামান্য একটু লজ্জা রুমাল দিয়ে মুছে নিয়ে শোভনা বললেন, সত্যি দিনগুলো সব কোথায় গেল বলো তো? কি দিনই ছিল! ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। সবার জীবনেই এই প্যারাডক্সিক্যাল দিনগুলো আসে, তারে কয় যৌবন। অতীশ বললেন, আমাদের এসেছিল, আমাদের পিতাদের এসেছিল, আমাদের পিতামহদের এসেছিল, এখন আমাগো পোলাপ্যানদের আইসাছে। তা সে যাই বলো অতীশ, আমাদের যৌবনকালে যেন একটা বিশেষ রকম ছিল, ঠিক ওই স্বাদটা। শোভনের গলায় রোমন্থনের আমেজ। জিভ বার করো, জিভ বার করো, এমন করে অতীশ বললেন যে ঘাবড়ে গিয়ে শোভন সঙ্গে সঙ্গে হ্যাঁ করে 1 হাত জিভ বার করে ফেলেছেন। বলি, জিভটা কার? এ আবার কি প্রশ্ন? এ জিভ আমার, আবার কার? তবে নিজের জিভে অন্যের যৌবনের স্বাদ পাবি কি করে? কথাটা খানিকটা ঠিক অতীশ, কিন্তু তবু বলবো, দিনকাল পাল্টে গেছে ভাই। আমাদের সময়ের সেই সর্বাত্মক রোম্যান্স আর নেই। চিন্তা করে দেখো, মনিকা আড্ডি আর শান্তনু চক্রবর্তী কি জুটি রে! মনিকা 4 ফুট 10 ইঞ্চি, শান্তনু ঝাড়া 6 কি আরো বেশি। একটা চুমু খেতে গেলে পর্যন্ত হয় মনিকাকে মই লাগাতে হবে, নয় শান্তনুকে হাঁটু গেড়ে বসতে হবে। প্রেমে কোনো বাধা হয়েছিল? দুজনে কলেজ স্ট্রিট দিয়ে গন্ডোলার মতো ভেসে চলেছে। শান্তনুর টাকা পয়সা মনিকার জিম্মায়, মনিকার নোটপত্র শান্তনুর ঝোলায়। তোমরা আর কি জানো? কতটুকুই বা জানো? শোভনা জয়ার দিকে চেয়ে হেসে বললেন, জয়শ্রী লাহিড়িকে মনে আছে তো? দারুণ মিষ্টি দেখতে। তোমরা সবাই তো তার জন্যে পাগল ছিলে। কোন কালে? কোন কালে? অতীশ চেঁচামেচি করে উঠলেন। শোভন বললেন, আরে বাবা, বেথুন বিউটি বলে কথা, একটু আধটু দোলা তো দেবেই। তার ওপর সাজ কি, সব সময় ফিল্ম স্টারের মতো সেজে আছে, গালে রুজ, ঠোঁটে লিপস্টিক। জয়া বললেন, মোটেই না, ওর চেহারাটাই ওই রকম। গালের চামড়ায় এত পাতলা, আর মসৃণ যে লাল ব্লেড ভেসেলগুলো দেখা যেত, তাতেই মনে হতো কিছু মেখেছে।
শোভনা বললেন, জয়া ঠিকই বলেছে। জয়শ্রীর চোখের পাতায় এত ঘন আর কালো ছিল যে মনে হতো কাজল পড়েছে। ঠোঁট এমনি এমনি লাল। কীর্তি যেন ওর হস্টেলে থাকতো তো, একদিন গিয়ে দেখি কপালে হাত দিয়ে শুয়ে আছে। আমায় দেখে বললে, ওই ডগ টায়ার্ড। ক্যান্ডিডেট ক্রমশই বেড়ে যাচ্ছে। একই ফিল্ম 19 বার দেখা হলো 19 জনের সঙ্গে। কোথায় এখন জয়শ্রী? এক বোকা ব্যারিস্টারকে শেষ পর্যন্ত বিয়ে করছে। আচ্ছা, তোদের অরিজিৎদার কথা মনে আছে? অরিজিৎ গোস্বামী। শোভন বলল, সেই রামস্বামী নাকি মেয়েটা লেঙ্গি মারল বলে তো সুইসাইড করতে গিয়েছিল। রাইট, লাস্ট মোমেন্টে পেট ওয়াশ করে বেঁচে যায়। শুধু কি প্রেম, বাঁধনহারা ছন্ন ছাড়া, ওয়াইল্ড স্যাক্রিফাইসিং, আরও কত কি ছিল। জলসা ছিল গড়পাড়ের, বাদুড় বাগানের, শ্রীকৃষ্ণ লেনের, বউবাজারের। বিসর্জনের বাজনা বাজতে না বাজতেই শুরু হয়ে যেত। অতীশ বললেন, জলসাগুলো ছিল রোমান্সের আবহ সঙ্গীত, মেজাজ তৈরি করে দিত। আহা, ঠিক রাত দুপুর, আসর সরগরম, কানাতের ফাঁক দিয়ে শীতের হাওয়া ঢুকছে। সতীনাথ সেই হাওয়ায় বিরহ ঢেলে দিয়ে গেলেন। শুধু বিরহ, অভিমান, আরতি, আকুতি। তারপর শেষ রাতে সেই বিরহের ঘুড়ি কেটে দিলেন দ্বিজেন মুখার্জি। তার ব্যারিটোন গলায়, শ্যামল বরণে তুমি কন্যা, ঝিরঝিরে বাতাসে ওড়া ওড়না। আহা, ভাবতে গেলে আর জ্ঞান থাকে না রে ভাই, জ্ঞান থাকে না। এই সময়ে ঝিলিক হাতে একটা বড় প্যাকেট নিয়ে এসে বলল, কাকু, কাকিমা, তোমরা মোমো খাবে? গরম গরম আছে। হঠাৎ কোত্থেকে এলো? অতীশ জিজ্ঞেস করলেন। মুখ টিপে মুচকি মতো হেসে ঝিলিক বলল, বন বিড়ালরা এনেছে, এই নাও, চায়ের সঙ্গে স্মৃতির সস মাখিয়ে খেয়ে ফেলো। ওড়না দুলিয়ে চলে গেল ঝিলিক। চোখ দুটো ভ্যালভেলে করে শোভন বললেন, আমাদের বাল্যকালে ছিল লড়াইয়ের চপ, পকৌড়ি, দাড়িকে সিঙাড়া। দেখতে দেখতে চপ হয়ে গেল। অতীশ তাড়াতাড়ি বললেন, ফ্লপ। শোভনা বললেন, পকৌড়ি আর বলে না, বলে প্যাকোড়া। জয়া বললেন, সিঙাড়াও বলে না, বলে সামোসা। এসে গেছে রোল, মোমো। মোমোয় কামড় দিয়ে শোভন বললেন, স্মৃতির সস মাখিয়ে খাওয়াই বটে। ঝিলিকটা বলেছে ভালো। আচ্ছা অতীশ, তখন বন বেড়াল বলল, ও শুনতে পেল কি করে বলো তো? জয়া বলেন, ওর মাথার পিছনে দুটো চোখ আছে, রোটেটিং কান, কিছু চোখ কান এড়ায় না। তা ঘরের মধ্যে ওগুলো বন বিড়াল না মন বিড়াল? অতীশ হো করে হেসে উঠলেন। বলেছিস ভালো। আমাদের যুগে জয়শ্রী লাহিড়ী যদি 19টাকে খেলাতে পারে, তো এই যুগের ঝিলিক ভট্টাচার্যই বা কম যাবে কেন? না না, ঠাট্টা নয়। আচ্ছা জয়া, ঝিলিকের বয়স কত হলো? কিছু মনে না করলে বলো তো শুনি। মনে করার কি আছে? ঝিলিক তো আপনার রিন্টুর পরের বছরই হলো। 28 পার হয়ে গেছে, এমএ হয়ে গেছে, 1 যুগ হতে চলল। করছে কি? কি করছে না তাই জিজ্ঞেস করুন। প্রথমে তো দিব্যি টুক করে কলেজে চাকরি পেয়ে গেল, করলো বছর 2। তারপর একদিন খোঁজ পেলুম কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছে। খোঁজ পেলি মানে? শোভনা অবাক হয়ে বললেন, তোদের সঙ্গে কি তোদের একমাত্র মেয়ের কোনো মানসিক যোগাযোগ নেই? আছে বললে আছে ভাই, নেই বললে নেই। জয়া বললেন। বুঝলুম না। শোভনা হতাশ। না বোঝার কি আছে? অতীশ চেয়ার এগিয়ে বসেন। সকালবেলা
চা করে দিচ্ছে, বিছানা গুছোচ্ছে, বালিশ রোদে দিচ্ছে, দেয়ালে ঝুল দেখলেই ঝাড়ছে, মাকড়সা দেখলেই মূর্ছ যাচ্ছে। ওর মায়ের আর ওর শতখানেক প্রসাধনের সামগ্রী নিয়ম করে কিনে আনছে। জয়া হাঁ হাঁ করে উঠলেন। শতখানেক প্রসাধনের আইটেম মানে? এ আর কি পেয়েছ? আরে বাবা, ক্রিমই তো খান 50। ঠোঁটের ক্রিম, চুলের ক্রিম, নাকের ক্রিম, কপালের ক্রিম, গালের ক্রিম। শোভনা বন্ধুর সাহায্যার্থে এগিয়ে আসেন। আহা, ঠোঁটের আর গালেরটা ঠিক আছে অতীস্তা, বাকিগুলো আপনার উর্বর মস্তিষ্কের প্রোডাক্ট। কথা বলবার সুবিধের জন্যে, মানে আলাপটা বেশ রঙিলা করে তোলবার জন্যে ব্যবহার করেছিলেন। তোমরা সাইড ট্র্যাকে যাচ্ছ। শোভন বিরক্ত হয়ে বললেন, আমাদের আলোচনার বিষয় ছিল মা বাবার সঙ্গে কন্যার মানসিক যোগাযোগ। সেটা? হ্যাঁ হ্যাঁ, অতীশ বললেন, ওই যা বলছিলুম সবই করছে। বেরোনোর সময়ে বলেও যাচ্ছে, ইচ্ছে হলে ডেস্টিনেশন এবং ফেরবার সম্ভাব্য টাইমও। কিন্তু কোথায়, কখন বললে কি হবে? কেন, কেমন, এসব বিষয়ে চুপ। ওগুলো নাকি ব্যক্তিগত ব্যাপার। এই এক ব্যক্তিগত উঠেছে আজকাল। শোভনা ফোঁস করে উঠলেন, রিন্টুটাকে নিয়ে আমাদের কত জল্পনা কল্পনা। ছেলে আমাদের বন্ধু হবে, বাপের বন্ধু, মায়ের বন্ধু। ছেলে তো বাপের ফাজলামি শুনতে শুনতে বড় হলো, কিন্তু বন্ধু কই? এখন দেখছি সে গুড়ে পালি। ব্যক্তিগততে এসে সব ঠেকে যাচ্ছে। ব্যক্তিগতটা আবার ঠিক কোনখান থেকে আরম্ভ হচ্ছে বোঝা দায়। এই সময়ে ঝিলিক আবার এসে ঢুকল। ঝিলিক একটি অতি তন্নি 5 ফুটি তরুণী। বয়সী যুবতী হলেও তাকে দেখলে 18 পার হয়েছে বলে মনে হয় না। রং মাজা, দেখতে সে ঠিক কেমন, সুন্দরী না বান্দরী ঠিক একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ অল্প বয়সের মহিমা তার সর্ব অবয়ব থেকে ঠিক রচ্ছে। সে একটা ঝোল্লা কুর্তা পরেছে, যার ওপর কতকগুলো কার্টুন ফিগারের অ্যাফ্লিক্সাটা। সালোয়ারও ঝোল্লা, ফলে ঝিলিককে আরও বেটে দেখাচ্ছে। কিন্তু তার চোখ মুখ, হাঁটা চলা ইত্যাদি দেখলেই বোঝা যায় যে এসব রাজ্যের মধ্যে আনে না। ঝিলিকের মুখ তেল তেলে, প্রচুর চুলেও বেশ তেল, মাঝখানে সিথি কেটে দুদিক পেতে আছড়ানো। ঝকঝকে দাঁতে ঝিলিক এসে বলল, বসতে পারি? শোভনা হা হা করে উঠলেন, নিশ্চয় নিশ্চয় বসবি বই কি, এ তো আমাদের সৌভাগ্য। কেন সৌভাগ্য কেন? বলতে বলতে ঝিলিক বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে নিচের দিকে চেঁচিয়ে বলল, সদর দরজাটা ভালো করে টেনে দিয়ে যাস। এই পটাশ, পরের দিন রেকর্ডগুলো মনে আছে তো? নিচ থেকে কতকগুলো উচ্চ আওয়াজ এলো। 4-5টি ছোট বড় চুল ছেলে, 4-5টা এলোমেলো চুল মেয়ে রাস্তা কাঁপিয়ে তর্কাতর্কি করতে করতে চলে গেল। ঝিলিক এবার মুখ ফিরিয়ে বলল, কেন সৌভাগ্য কেন? সৌভাগ্য মানে সৌভাগ্য কেন হবে? সৌভাগ্য বই কি? শোভনা আমতা আমতা করতে থাকেন। ঝিলিক হেসে বলল, আসলে আমার কথা আলোচনা হচ্ছিল। খুব ঘাবড়ে গেছো আমি এসে বসতে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক? না না, মিথ্যে কথা একদম বলবে না, মুখ দেখেই দেখতে পাচ্ছি। আচ্ছা কাকু, তোমরা এত পিএনপিসি করো কেন বলো তো? জয়া রাগ করে বললেন,
তুই তাহলে আমাদের পর, তোকে নিয়ে আলোচনা করলে পিএনপিসি। দেখো মা, তা যদি বলো প্রত্যেকটা মানুষের পর। আমার পেট কামড়ালে তুমি বড় জোর ওষুধ দিতে পারো, ডাক্তার ডাকতে পারো, কিন্তু আমার ব্যথাটা তুমি ভোগ করতে পারো কি? অতীশ জোর গলায় বেশ ঘোষণা করার মতো করে বললেন, ঝিলিক, আমরা কিন্তু মোটেই তোমাকে নিয়ে সারাক্ষণ আলোচনা করিনি। একদম শেষ দিকটাই তোমার সম্বন্ধে, মানে তোমার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সামান্য কিছু আধা সিরিয়াস আলোচনা হয়েছে। তাকে নিন্দা বা চর্চা কোনোটাই বলা চলে না। তাহলে কি আলোচনা হচ্ছিল এতক্ষণ? রোম্যান্স নেই, শোভন ঘোষণা করলেন। প্রেমও নেই। আমাদের সময়ে ছিল, এখন নেই। এই ঝিলিক হাসতে হাসতে বলল, খাবার দাবারগুলো এখন কেমন যেন লাগে না কাকু? সে সবজিও নেই, সে মাছও নেই, সব ভেসকা। সে রাঁধুনিও নেই। কাকিমা রাধে, ঢোক গিলে ভালো, কিন্তু কাকু তোমার মায়ের মতো শুক্তো করতে কি পারে? বাড়ির টক, শাকের ঘন্ট বলো, জনান্তিকেই বলো না হয়, কিন্তু বলো। আচ্ছা বাবা, তুমি তো দিবারাত্র হাহুতাশ করছো, নাই সেসব গান নাই বলে। তা তোমার বাবা মানে আমার দাদু গান বিষয়ে তোমাকে কিছু বলেননি? দাদু বা দিদা বলেননি? আহা, জ্ঞান গোসাই, কৃষ্ণচন্দ্র দে সব কি গানই গাইতেন। তোমাদের আধুনিক গান সতীনাথ মুখার্জি, শ্যামল মিত্র তার কাছে দাঁড়াতে পারে না। একেবারে ছ্যা, বলেননি? কি বলতে চাস তুই? অতিশে রে করে উঠলেন। আমরাই বুড়ো হয়ে গেছি, আমাদের স্বাদ পাবার ক্ষমতা চলে গেছে, আর পৃথিবীর সব কিছুই ঠিক আগের মতো আছে। এই তো তুমিই বলছো বাবা কথাটা, আমি কিন্তু বলিনি। ঝিলিক মিটিমিটি হাসতে লাগলো। গা জ্বালানো চিড়িক হাসিসনি। আর জয়া এবার তার কথার বাঁধনি তার করে ফেলেন। আর সব ছেড়ে রোমান্সের কথাই ধর না। রোমান্স তার নেই। সেই সুদূর, সেই বিধুর, ঝিলিক যোগ করল। হ্যাঁ, সেই তিয়াস, সেই হতাশা, সেই বিষাদ, সেই বিরাগ, সেই অনুরাগ, সেই অভিমান, সেই সর্বস্ব ত্যাগ, সেই আত্মঘাত। হ্যাঁ, সেই শরীরপাত, সেই কুপকাত। এভাবে বললে কমে শোনাবেই কন্যে, কিন্তু কথাটা সত্যি। তোমাদের যুগে প্রেম নেই, সবই ক্যালকুলেশন। তোমাদের হচ্ছে ফেলো করি মাখো তেল। পোষালো তো পোষালো, নইলে কাটো। চুটিয়ে ডেটিং করো, দায়িত্ব নেবার কথা বলো না। কিছু বলতে হলে শেয়ার বাজারের কথা বলা, ব্যাংক থেকে কত লোন পাওয়া যাবে, কত ইন্টারেস্ট, কতটা ফেরত দিলে, কতটা মেরে ফেলে দিলে চলবে, বাড়ি মর্গেজ, গাড়ি মর্গেজ, ইনস্টলমেন্টের ফার্নিচার, ভাগের মা, ভাগের বাবা, ভাগের ছেলে পুলে। আঙুল নেড়ে নেড়ে বলতে বলতে থেমে গেলেন শোভন। কি হলো? গাড়ি স্কিড করে গেল কেন কাকু? আগে বাড়ো, ভালোই বলছো। অতীশ এইবার সুযোগটা নিয়ে নিলেন। বললেন, কথাটা ভালো করে বলার ব্যাপার নয় ঝিলিক। কথাটা হচ্ছে, তুই এখন কি করছিস, ভবিষ্যতেই বা কি করবি? কলেজের চাকরিটা ছাড়লি কেন? বিয়ে থাই বা করবি কবে? এই সব তো আমার ব্যক্তিগত ব্যাপার বলে ড্রয়ারে চাবি দিয়ে রেখেছিস। আজ যে শোভন কাকুরা আসতে যদি তুমি চাবি খুললে, তো কথাগুলো হয়েই থাক না। আপত্তি আছে? না, আপত্তি নেই। ঝিলিক এবার গম্ভীর হয়ে বলল, আমার 1 নম্বর কৈফিয়ত শুনে নাও বাবা মা।
কলেজের চাকরিতে আজকাল বড্ড বায়নাক্কা, কষ্ট করে MA পাস করলুম 58% মার্কস নিয়ে, তো বললে স্লেট পরীক্ষা দাও, তা যদি পাস করলুম তো বললে ভাইভা দাও, তা যদি দিলুম তো বললে MPhil করতে হবে, PhD করতে হবে, না হলে কদিন পরে আর ইনক্রিমেন্ট হবে না। এখন স্টাডি লিভ পাওয়ার জন্যে কলেজের টিয়ারদের সঙ্গে কন্ট্রাক্ট যোগাযোগ রেখে যেতে হবে। তার ওপর দলাদলি, কে CPM, কে ফরওয়ার্ড ব্লক, কে কংগ্রেস, কংগ্রেসের সঙ্গে আবার CPM-এর গোপন আঁতাত। এসব বুঝতেই তো আমার বছরখানেক ঘুরে গেল। একে আমার অত ঘাড় হেট করে পড়তে ভালোই লাগে না, আর ওপর অত তেল খরচা, অত ক্লিকবাজি আমার পোষালো না। আমি বিদ্রোহ করলুম, ধরি মাছ না ছুঁই পানি করে চালাতে পারতুম অনায়াসেই, কিন্তু সেটা ক্ষমতার অপচয় মনে হলো, স্রেফ ছেড়ে দিয়ে চলে এলুম। তাহলে তুই আর হার স্বীকার করে নিলি? শোভন বললে, আমার জীবনটা তো এখনো শেষ হয়ে যায়নি কাকু। আমি সবাই যা করে সেই হেটা করলুম না, সিস্টেমটাও আমার পছন্দ হলো না। এটা বিদ্রোহ। বিদ্রোহ ব্যাপারটা কিন্তু রোমান্টিক। টাকা আনা পায়ের হিসেব যারা করে তাদের দ্বারা হয় না। সকলে একটু চুপচাপ। ঝিলিক বলল, আচ্ছা কাকু কাকিমা, আমি একাই কি প্রবলেম চাইল্ড? রিন্টুকে নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই? তুমি প্রবলেম চাইল্ড কে বলেছে? শোভনা, জয়া একসঙ্গে বললেন। শোভনা বললেন, কি বলে রিন্টুকে নিয়ে সমস্যা নেই? শোভনা পরস্পরের দিকে তাকালেন। রিন্টু কি চাকরিটা ছেড়ে দিয়েছে? ঝিলিক জিজ্ঞেস করল, বলিস কি, এই বাজারে ওই চাকরি ছাড়া তুই মেয়ে বলে পেরেছিস? কিন্তু ও তো ভীষণ আনহ্যাপি ওখানে, বুঝতে পারো না? সেটাই তো প্রবলেম চাইল্ড। মুখটা স্নান করে থাকে, খেতে শুতে দীর্ঘশ্বাস রোগা হচ্ছে যাচ্ছে। তোমরা ঠিক জানো চাকরিটাই ওর একমাত্র প্রবলেম। কেন? আর কোনো প্রবলেমের কথা তো আমরা জানি না। ঠিকই বুঝেছিলুম, তোমরা ওর কোনো খবরই রাখো না। কি করে রাখবো? তোমাদের চাবি দেওয়া ব্যক্তিগত ড্রয়ার আছে না? শোভনা ঝঙ্কা দিয়ে উঠলেন, তার কি প্রবলেম ওর? শোভন জিজ্ঞেস করলেন। দীর্ঘশ্বাস ফেলা, ক্ষুধামান্দ, এসব কিসের লক্ষণ কাকিমা? তোমাদের এক্সপেরিয়েন্স কি বলে? সে কি রে, ও কি প্রেমে পড়েছে? রে, কি মজা! শোভনা প্রায় হাততালি দিয়ে ওঠে। আর কি? তা ভাগ্যবতীটি কে? তাকেই ভাগ্যবতী হতে হবে কেন কাকিমা? রিন্টুও তো ভাগ্যবান হতে পারে। রিন্টু ভাগ্যবান হলে আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। মেয়েটিকে যে রিন্টুকে ভাগ্যবান করেছে আমরা চিনি। চেনো তুই না কি রে? শোভনা রই রই করে উঠলেন। ঝিলিক আবার সেই চিড়িক মারা হাসি হেসে বলল, আমি কি পাত্রী হিসেবে খুব ভালো কাকু? একে তো খেয়ালি, তার উপর ভীষণ গোয়ার। রিন্টুর 6 ফুটের পাশের আমার 5 ফুটই কি খুব মানানসই হবে? শোভনা বললেন, তুই কি সেই জন্যে মত দিচ্ছিস না? তোর পাগলি, তুই আমাদের চেনা জানা, তোর বাবা মা আমাদের বেস্ট ফ্রেন্ড। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে? আমাদের সময়েও ওরকম লম্বু গুড়গুড়ে জুটি ছিল, ওতে কিছু এসে যায় না। অতীশ এই সময়ে বললেন, শুধু একটা মই। জয়া চোখ পাকিয়ে তাকাতে তিনি চুপ করে গেলেন। শোভনা বললেন, রাজি হয়ে যা ঝিলিক, আমরা খুব খুশি হব। ঝিলিক বলল, ধৈর্য ধরো, মেয়েটা আমি নয়।
তুই না? হতাশ গলা শোভনার। তবে তাকেও তোমরা দেখেছ? দেখেছি। কে কে? শোভনা জয়া একসঙ্গে হৈ হৈ করে উঠলেন। পটাশ? পটাশ? জয়া যেন আকাশ থেকে পড়লেন। শোভন বললেন, পটাশ না খটাশ? এরকম আবার কারো নাম হয়? ও, তুই তখন ওপর থেকে বলছিলি বটে পটাশ রেকর্ড আনিস নাকি একটা? শোভনা বললেন, ওই 3/4 সুতো ঝোলা প্যান্ট আর ফতুয়া পরা মেয়েটা। চোখে বোধ হয় 17 পাওয়ারের চশমা, দাঁত উঁচু। ওকে আমি প্রথমটায় মেয়ে বলে বুঝতেই পারিনি। আমার রিন্টুর পাশে ওই পটাশ। প্রথমত কাকিমা পটাশ নামটায় আপত্তি হলে ওর একটা পোশাকি নামও আছে। অন্তর্যামিনী, কৃষ্ণকামিনী, সাবিত্রী, কৌশল্যা, আয়েঙ্গার। এখন উচ্চারণ করতে অসুবিধে বলে আমরা পটাশ বলেই ডাকি। দ্বিতীয়ত কাকিমা কে কার পাশে থাকবে সেটা তো আর আয়না ঠিক করে দেবে না। কনভেনশনাল রক্ষণশীল বিয়ে রোমান্টিক মানুষেরা কখনো করে না। মন যাকে চায় তাকেই। শোভন গম্ভীরভাবে বললেন, তার রিন্টুর মন যাকে চেয়েছে ওই পটাশ না পটাশিয়াম সায়ানাইড? কে? কি? ও হলো গিয়ে গ্লোব ট্রটার, পর্যটক। ওকে নিয়েই তো এখন ডকুমেন্টারি করছি আমরা। সেই জন্যই ও রেকর্ডস আনতে বলছিলাম। সাইকেলে ভারত ভ্রমণ দিয়ে আরম্ভ করেছিল, এখন তো আলাস্কা অবধি চলে গেছে। ভালো, খুব ভালো। পছন্দ অপছন্দ তোমাদের খুব ব্যক্তিগত ব্যাপার, আমরা কিছু বলতে চাই না। তার রিন্টুর মন খারাপ করার কারণ কি? আমরা ওর পথের কাঁটা হয়ে থাকতে চাই না। অনুমতি দিয়ে দিচ্ছি, যা খুশি তাই করুক। তোমরা অনুমতি দিলে কি হবে? পাত্রী স্বয়ং যে টালবাহানা করছে। মানে? পটাশের রিন্টুকে পছন্দ হচ্ছে না? জয়া আকাশ থেকে পড়লেন। কেন? অবভিয়াসলি পটাশ আরও রোমান্টিক বলে। ওর দাবি কিন্তু রিন্টু ওই সরকারি চাকরিটা ছেড়ে দিক, ওরা দুজনে সারা পৃথিবী পর্যটন করে বেড়াবে। ট্রেনে, সাইকেলে, ট্রাকের মাথায়, সাইক আর কি, যখন যেমন জোটে। অন্নবস্ত্র? শোভনা হা করে রয়েছেন। শোভন কোনো মতে জিজ্ঞেস করলেন, এসব ব্যাপারে আজকাল কিছু স্পন্সর পাওয়া যাচ্ছে কাকু, তবে পটাশ পরোয়া করে না। ওর থিওরি হলো দুটো শিক্ষিত বুদ্ধিমান ছেলে মেয়ে যাদের গোটা হাত পা আছে তাদের গ্রাসাচ্ছাদনের অভাব হওয়ার কথা নয়। দরকার হলে মাল বইবে, দরকার হলে হোটেলে এঁটো বাসন ধোবে। মোট কথা। অতীশ, শোভন প্রায় একসঙ্গে বলে উঠলেন, রিন্টু একটা ইকোনমিক্সের MSc IAS অফিসার, সে মাল বইবে, এঁটো বাসন ধোবে? জয়া বললেন, পটাশের ইচ্ছে হয় সে বাসন ধুয়ে যাক, তাকে মানাবে এখন? মজা পাওয়া গলায় ঝিলিক বলল, পটাশ কিন্তু বায়োকেমিস্ট্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট। মা আর পটাশরা 3 পুরুষ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছে। ওর বাবা ডক্টর শ্রীনিবাস আয়েঙ্গার এখন এডুকেশনের ডিরেক্টর। চমৎকার। তারে মেয়ের এমন মতিগতি কেন? বাসনি যদি মাজবে তো বায়োকেমিস্ট্রি পড়ার দরকার কি ছিল? পটাশ বলে, জীবনটাকে ঠিক মতো দেখতে শুনতে হলে, বুঝতে হলে ল্যাবরেটরির বাইরে আসতে হবে। সমস্ত কাজ সমস্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভালো, তা ঘরটর বাঁধা, ছেলে মেয়ে মানুষ করা, এসব করবে কবে? বুড়ো হয়ে গেলে? শোভনার গলায় ঝাঁজ। কাকিমা সে গুড়ে বালি। পটাশ বলে, পৃথিবীতে যথেষ্ট শিশু আসছে, তাদের আদর হচ্ছে না,
তারা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ওদের দুজনের আর শিশু আনবার প্রশ্নই উঠছে না। আর ঘর বাঁধা? পটাশ পথকেই ঘর বলে মনে করে। বুড়ো বয়সের নাকি প্রশ্নই নেই। ওর ধারণা এইভাবে পৃথিবী দেখতে দেখতে ওরা যৌবনেই গত হবে, বৃদ্ধ আর হতে হবে না। বাহ! হতভম্ব চার মা বাবার মুখ দিয়ে বেরিয়ে এলো। অতীশ বললেন, তাই এই চিরপথিক চিরনবীন পটাশকেই আমাদের রিন্টু বিয়ে করবে ঠিক করেছে? অতীশের গলায় কি শ্লেষ? ঝিলিক একটু চুপ করে রইল, তারপর মুখ তুলে আলতো করে বলল, সেখানেই তো আসল প্রবলেম। চারজনেই হাঁ করে আছেন। ঝিলিক বলল, কাকু, পটাশ বিয়ে করতেও চাইছে না? মানে? বলছে বিয়ে টিয়ে ওসব পুরনো সমাজের পুরনো অভ্যাস। যতদিন পরস্পরকে ভালো লাগে ততদিন একত্রে থাকলেই হলো। অর্থাৎ রিন্টুর ভালো না লাগলে রিন্টুর ফিরে আসার স্বাধীনতা আছে, পটাশের ভালো না লাগলে পটাশেরও। এই নিয়েই ওদের টানাটানি চলছে এখন। রিন্টু ডিসিশন নিতে পারছে না। বেচারির অবস্থা খুব খারাপ কাকু। পটাশকে ছাড়া ওর জীবন অন্ধকার, পটাশেরও তাই। এদিকে এই সময়ে ফোনটা ঝনঝন করে বেজে উঠল। অতীশ ধরবার জন্য উঠছিলেন। ঝিলিক তড়াক করে লাফিয়ে উঠল, বলল, আমার একটা এসটিডি আসার কথা আছে বাবা, আমি ধরছি। ওরা চারজন বারান্দায় বসেছিলেন পরস্পরের দিকে মুখ করে। বারান্দার কোলে ঘরটা ছায়া ছায়া দেখাচ্ছে। ঝিলিকের বিস্কুট রঙের পোশাক ঘরের রঙের সঙ্গে প্রায় মিশে গেছে। ওর খোলা চুলের ঢোল দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে নাকের ডগা। সবাই প্রায় একসঙ্গে ঘরের দিকে মুখ ফেরালেন, কেননা মাউথ পিসের মধ্যে ঝিলিক বলছে, আর একটু চেঁচিয়ে বল রিন্টু, ভালো করে শুনতে পাচ্ছি না, কেমন একটা ভো ভো আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডিসিশন নিয়েছিস? বাহ, চমৎকার। হ্যাঁ, ডিসিশনটাই আসল। তোর 14 আনা বুদ্ধিবৃত্তি, ম্যাচিউরিটি, জীবনবোধ ওই ডিসিশনের মধ্যে দিয়েই প্রকাশ পাবে। কি বললি? গুড, ভেরি গুড, আই কনগ্রাচুলেটেড ইউ। ঘটনাচক্রে কাকু কাকিমা এখানে। তুই ওদের বল, নিজেই বল। হ্যাঁ, ন্যাচারালি খুশি হবেন। মাউথ পিসে হাত চাপা দিয়ে ঝিলিক এদিকে চেয়ে বলল, কে আসবে? কাকু না কাকিমা? রিন্টু মালদা থেকে ফোন করছে, ডিসিশন নিয়েছে। জড়বৎ বসে থাকেন শোভনা। কি ডিসিশন রিন্টুর? যাতে ঝিলিক তাকে কনগ্রাচুলেট করে। কি সেই ডিসিশন যা শুনলে তারা নাকি ন্যাচারালি খুশি হবেন? বুদ্ধিবৃত্তি, ম্যাচিউরিটি, জীবনবোধ। কি জীবনবোধের বার্তা শোনাবে রিন্টু? তাদের নয়নের মণি, একমাত্র আদরের সন্তান। বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হলো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই আনন্দে থেকে আমার গল্পগুলি বরাবর শুনুন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।